আমি মার্চ মাসে আমার পাসপোর্ট সংশোধনের জন্য দিয়েছিলাম। পাসপোর্টের বিষয়ে সম্পূর্ণ এফিডেভিট করে আমার যে ভোটার আইডি কার্ড আছে, এনআইডি কার্ড দিয়ে আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট করতে চাই। কিন্তু 7 মাস থেকে আমি হাঁটতেছি, কিন্তু এখন পর্যন্ত আমার এটা কোনো সমাধান পাই নাই। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমি তো এই দেশের বাসিন্দা, আমি কেন আমার আইডি কার্ড অনুযায়ী আমি আমার পাসপোর্ট পাবো না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে। এটা পাসপোর্ট অফিস, বিমান অফিস, ট্রেন সার্ভিস সবই একই হয়ে গেলে সার্ভার সিস্টেম অকেজন সমস্যা। কিন্তু দেখা যায় বিমানের টিকিট নেই দেখার, কিন্তু বিমান খালি যাচ্ছে। ট্রেনের টিকিট নাই, কিন্তু ট্রেন খালি যাচ্ছে। পাসপোর্ট অফিসের সমস্যা একই সূত্রে কাটা। এর থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা বিশ্বাস করি আজকে একটি সুন্দর সমাধানের পথ তুলব। সমস্যার সমাধান করতে হবে, পাসপোর্টকে সহজীকরণ করতে হবে। এখানে সহজীকরণের যে পদ্ধতি আছে, সার্ভারের প্রবলেম এটা জিনিস আপনাদের হয় প্রায় সময় দেখা যায়। কিন্তু আমি তাওভাবে সব আপনার কর্মকর্তাদেরকে যে এক দুটো কিছু বলতে পারবো না, এটা ঠিক নয়। এর মধ্যেও ভালো লোক আছে, এর মধ্যেও ভালো সার্ভিস দেয়, এর মধ্যেও মানুষ পায়, এটাও কিন্তু আছে। সব জায়গায় তো আমাদের কিছু প্রবলেম আছে, এটার সমাধান আসবে। এবং আপনি ওই যে যেটা ব্যাকএন্ড ভেরিফিকেশন যে প্রবলেম যেটা আপনি যে বলছেন, এটা ঢাকা থেকে হয়। একজন লোক ব্যাকএন্ড ভেরিফিকেশনের জন্য দিল, তার সে হয়তো চিকিৎসার জন্য যাবে, সে ছাত্র পড়ালেখার জন্য যাবে, তার হয়তো পিছা আসছে, আস্তে আস্তে 2-3 মাস যায় ব্যাকএন্ড ভেরিফিকেশন মানে। এই জিনিসটাকে সহজ করা যাতে যায়। আর নামে আইডি কার্ডে এমডি আছে, অনেক সময় এমডি নাই, এটা কিভাবে মানে ফাইন্ড আউট দি ওয়ে, হোয়াট ওয়ে উই প্রসিড। আমরা ব্যবস্থা নেই যেভাবে আমরা সহজ করতে পারি। আর পাসপোর্ট আমাদের প্রয়োজন, আমাদের লোক বিদেশে যেতেই হবে। আমাদের অনেক কর্মীরা লাইনে দাঁড়িয়ে থেকে টেলিফোন করে বলে দেন আমাকে আগে নিয়ে নেওয়া। এই আগে দাঁড়াবো, আমাদের ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত লাইনে দাঁড়ান। আর আমরা একজন কর্মী হয়ে যে লাইনে দাঁড়াবার মন মানসিকতা আমাদের নেই, তাহলে সাধারণ মানুষকে আমরা একটু বঞ্চিত করছি। আমরা কেন সুযোগে বঞ্চিত করছি তাদেরকে? আমি নিজেরা লাইনে দাঁড়াতে পারি, সাধারণ একটু করতে পারি। সেই আমাকে টেলিফোন করে একটু মাদার সাহেবকে বলে দেন, একটু অমুককে বলে দেন যে যোগ করার জন্য। আমি অনেক সময় করি, অনেক করি। সেই রকম লোক হয় যদি কোনো আর্জেন্ট কাজ আছে, সেই রকম বলে ওনাদের কাছে গেলে সেটা হওয়ার আমি বিশ্বাস করি হবে। কিন্তু আমরা প্রত্যেকে এটাকে সুযোগ আমরা করে দেবো তাদেরকে। 5,000, 10,000, 1 লাখ টাকা দিয়ে দিবে এই ঘুষ হিসাবে। এইটা যদি আমরা বন্ধ করতে পারি, আমাদের নিজেদেরকে কিছুটা কন্ট্রোল করতে হবে। আমরা যাবো কেন? যদি অভিযোগ দেওয়ার জায়গা থাকে, এখানে আমাদের অভিভাবকরা আছেন, সবাই আছেন, তাদের কাছে বিচার দেবো। বিচার দেওয়ার জন্য এখানে না থাকে আমি কেন টাকা দেবো? সে মনে করে আমি এইভাবে দিয়ে যাই, সে আরেকজনকে পরিণত করে তুমিও কিছু টাকা দিয়ে দাও, তারপরে হয়ে যাবে। এইরকম এটা একটা সংক্রামক ব্যাধির মতো চলে যায়। একদম ছোট্ট একটা সংশোধন যে উনি বলেছেন যে নামের সাথে মোহাম্মদ ছিল, আইডি কার্ডে মোহাম্মদ নাই। এটার জন্য কিন্তু বছরের পর বছর পাসপোর্ট গুলো পড়ে আছে। দ্বিতীয়ত হচ্ছে যে সংশোধনটা কি উদ্দেশ্যে হচ্ছে। আমরা অনেকেই মনে করি যে সংশোধনটা বোধহয় সে নিজেকে লুকানোর জন্যই করছে, নাম বদল করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মেইন বিষয় যেটা হচ্ছে স্যার, যে প্রথম যখন মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে ভিসা আসতো, তখন যারা ভিসা বাহির করতো তারা তাদের ইচ্ছা মতো কিছু নাম দিয়ে ভিসা বাহির করে নিয়ে আসতো। এখানে এই ভিসাগুলো ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিক্রি হতো এবং একজন লোক তার নাম বাদ দিয়ে অন্য নামে সে বিদেশ চলে যেত। এখন তার সেই পাসপোর্টের নামটা যদি বহাল থাকে, তাহলে তার সম্পত্তি সে রক্ষা করতে পারতেছে না, তার আইডি রক্ষা করতে পারতেছে না। এর জন্য সে কিন্তু পাসপোর্টটা সংশোধন করতে হচ্ছে। আবার এটা 1 বছর পরে থাকার কারণে সে আবার বিদেশ যেতেও পারছে না। এইভাবে যদি সে হয়রানি হয়, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্সের প্রভাব পড়বে স্যার। এটা যাতে অন্তত স্থানীয়ভাবে আমরা যারা চেয়ারম্যান আছি বা স্থানীয় পুলিশ প্রশাসন আছেন, ওদের মাধ্যমে এই সংশোধনটা কতটুকু যৌক্তিক, কতটুকু সঠিক, এটা একটা শর্ট সময় যাচাই করে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়া যেতে পারে। এটা বারবার যদি ফেলে রাখা হয়, তাহলে তো তারা বারবার করতে শিকার। তারপরে ব্যাকএন্ডের সমস্যাটা বড় করে এসেছে। আসলে আগে আপনারাও যারা আগে পাসপোর্ট করতে গেছেন, এমআরপি পাসপোর্ট অফিসের লোক কিন্তু খুব কম থাকতো। অর্থাৎ সে যা কাটছে, সে যাওয়ার পর তার সেবাটা সেভাবে নিয়ে চলে আসছে। কিন্তু এই যে ই পাসপোর্ট চালু হওয়ার পরে ব্যাকএন্ড এটা শুনতে আমরাও মানে একটা পাথর রেজার মতো এমডি মোহাম্মদ ছোটখাটো এই ব্যাকএন্ড সমস্যা আমরা সেন্ট্রালে রিকোয়েস্ট করেছি আমাদের সর্বশেষ মিটিংয়ে, যে এই সমস্ত বিষয়গুলো আমাদের উপর ছেড়ে দিই, আমরা আমাদের মতো করে এখানে জাস্টিফাই করে আমরাই যেন সমাধান করে দিলে প্রিন্টে চলে যাবে।
ঢাকাতে যাচ্ছে, ঢাকাতে সেই দিয়াবাড়ি অফিসে কেপিআই এলাকা, তাখানে কোনো অ্যাপ্লিকেন্ট ঢুকতেও পারে না, যাইতেও পারে না, এবং সেটা 2.5 মাস 3 মাস 4 মাস ধরে এইভাবে প্যাকেট, শুধুমাত্র এমডি মোহাম্মদ, নাথিং, আর কিছু না। এবং এই মোহাম্মদ কিন্তু আমি তাকে জোর করে একসময় মোহাম্মদ দিয়েছিলাম, যে তার এনআইডিতে এমডি আছে, কিন্তু আমি তাকে একবারে এমআরপি পাসপোর্টের সাথে আমি মোহাম্মদ দিয়েছি জোর করে, যে না মিডিল ইস্ট মোহাম্মদ এমডি মানে না, তাকে মোহাম্মদ দাও। এখন সে যখন তার এনআইডি অনুযায়ী পাসপোর্ট নিতে হচ্ছে তাকে, এখন এমডি, এখন এই যে মিসম্যাচ, এই মিসম্যাচের কারণে ডাইরেক্ট, এবং ব্যাকএন্ডে কোনো সময় 50,000 60,000 এটা মানে কখনো সবসময় গোটা বাংলাদেশের এরকম পেন্ডিং, এবং 2.5 মাস 3 মাস লেগে যায়। যদি যাদের খুব জরুরি অসুস্থ, আমরা হয়তো মেল পাঠাই, 10টার মধ্যে হয়তো একটা রেসপন্স করে, কিন্তু অ্যাপ্লিকেন্ট বলেন সবাই এসে বলে যে আপনি চাইলেই পারেন, আপনি করছেন না, আপনি হয়রানি করছেন, পাসপোর্ট অফিস হয়রানি করছেন। 2022 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে যাদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি আছে তাদের আমরা রোহিঙ্গা টেস্ট নেই না। এটা এক সময় ছিল, এটা কোন অফিসে নিত না এরকম না, সব অফিসে নিত, কারণ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ ছিল যে, এবং এরকমও দেখা গেছে যে পুরাতন পাসপোর্ট থাকার পরেও যে রোহিঙ্গা, এবং বাংলাদেশ আসতে প্রতি 60,000 বাংলাদেশের পাসপোর্ট রোহিঙ্গা নিয়ে আসে। তা আমাদের কাছে যখন যেরকম ইনস্ট্রাকশন থাকে, এটা আমার ব্যক্তিগত বা আমার অফিসের কোনো আলাদা কোনো সিদ্ধান্ত না, কারণ আমার চাকরিটা আগে একজন রোহিঙ্গা পাসপোর্ট পেয়ে গেলে সব ফর্মালিটি কমপ্লিট করে, যার জন্ম সার্টিফিকেট থাকে, তার জন্ম নিবন্ধন থাকে, আমরা কোনো পাসপোর্টই কিন্তু কাউকে আমরা এই সমস্ত ডকুমেন্টস ছাড়া মেশিন দিয়ে দেখুন পাসপোর্ট দিই নাই, তার পুলিশ ভেরিফিকেশন হয়েছে, সবই ম্যান্ডেটরি। পরবর্তীতে সে যখন দেখা গেল প্রমাণিত লোক পাসপোর্ট পেয়ে গেছে, প্রথমে খবর নামে সে পাসপোর্ট অফিসের কর্মকর্তার বিরুদ্ধে, বলে যে আপনি কথা বলে বুঝতে পারেননি যে তার কথা আন্তরিকতা, তার কথা বাংলা কথা বলে না। আর কিন্তু কোনো জায়গাতে যেরকম এই পর্যন্ত যত পাসপোর্ট হয়েছে সব পর্যন্ত করে তো আমরা সব ডকুমেন্ট সবই নিয়ে দিয়েছি। তাই এখন আমরা, সরকার এখন সিদ্ধান্ত দিয়েছে রোহিঙ্গা টেস্ট করার প্রয়োজন নেই, আমরা রোহিঙ্গা টেস্ট করছি না, যাদের মূল জাতীয় পরিচয়পত্র আছে তাদেরকে আমরা, এটা আমারও তো বিব্রতকর। দেখা গেল যে লোকের 11 থেকে 11:30টার মধ্যে আসার কথা, সে লোকও আসছে ওই সময় না এসে 2-2টায় আসে। এখন আমি তাকে ফেরত দিতে পারছি না, কারণ সে তো বলছে যে ভাই আমার একটু দেরি হয়ে গেছে, এবং ওই একটা ডেডলকের মতো তৈরি হচ্ছে। কেউই সময়, আমরা যে টাইমটা সেভাবে মেনটেন, আমরা সেভাবে মেনটেন করতে পারি না। পরবর্তীতে বিভিন্ন কারণে অ্যাপয়েন্টমেন্ট এবং শিডিউল সিস্টেমটা উঠাই দিয়েছে, কারণ অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম রাখলে দেখা যাচ্ছে যার বেশি জরুরি সেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে 3 মাস পরে, এবং সে ওই অ্যাপয়েন্টমেন্টটা ম্যানিপুলেট করার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে টাকা পয়সা দিচ্ছে। এগুলো নিয়ে অনেক রকমের অভিযোগের ভিত্তিতে পরে এখন আমরা 800 লোক 1000 লোক যেটা করতে বাধ্য হচ্ছে। পাসপোর্ট সম্পর্কে একেবারেই বলতে গেলে যে একটা নেগেটিভ অ্যাটিটিউড সাধারণ জনগণের মধ্যে আছে। অনেক চেষ্টা করা হয়েছে, এখন একটা অনলাইন সিস্টেম করে দেওয়া হয়েছে, সিস্টেমে মানুষের সাথে দেখা সাক্ষাৎ কমে যাবে, তাতেই কিন্তু মূল সমস্যাটার সমাধান হবে। আমি আমার ভূমি অফিসের কথা বলেছি, ঠিক তেমনি পাসপোর্ট অফিসের সিস্টেম করা হচ্ছে, সিস্টেম আর ফাঁক খবরও আছে। সেই ফাঁক খবরগুলো কি, সেই ফাঁক খবরগুলো আমরা জানলাম, অনেক বিষয় কিন্তু নতুন বিষয় আমরা জানতাম না। কারণ আমি একটা পাসপোর্ট করেছি, আমি যখন বলেছি তখন তো আমার জন্য সবকিছু রেডি ছিল, সেখানে গেছি ফিঙ্গার দিয়েছি, মানে আমরা সব ফাঁকা। যখন আমি টাইম দেওয়াছি তা সেই সময় গেছি বা সবকিছু করে চলেছে, আমার জন্য কোনো ভেজাল ছিল না। কিন্তু সাধারণ মানুষ যার সেবা গ্রহিতা 800 মানুষ এর মধ্যে অনেক কিছু স্তরের লোক আছে, অনেক রুগীর আছে, অনেক প্রয়োজনীয়তা আছে, সেই কতটুকু সেবা পাচ্ছে, এটাই মূল বিষয়।